নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রাজু সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিবসে শিলচরে অনুষ্ঠিত হল বিশাল শোভাযাত্রা। নেতাজির ১২৯তম জন্মদিবস পালন করল এআইডিএসও। উধারবন্দের আয়নাছড়া চা বাগানে ১ ঘণ্টারও বেশি বিক্ষোভ কর্মসূচি। এবারে বিস্তারিত সংবাদ। প্রতি বছরের মতো এবারও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার শিলচরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করল কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটি। এদিন স্থানীয় নরসিংটোলা ময়দান থেকে শিলচরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এক বিশাল শোভাযাত্রা বের করেন উদ্যোক্তারা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে গান্ধীবাগ হয়ে শিলচরের ইন্ডিয়া ক্লাব ময়দানে গিয়ে সমাপ্ত হয়। সেখানে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বিশিষ্টজনদের উপস্থিতিতে হোজাই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানবেন্দ্র দত্ত চৌধুরী মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাঘ্র লাঞ্ছিত পতাকা উত্তোলন করেন। এরপর শহীদ তর্পণ, শপথ গ্রহণ সহ অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ প্রতিযোগিতা। এছাড়াও ব্যায়াম প্রদর্শন ও স্মরণিকা উন্মোচনের পাশাপাশি ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের ব্যান্ড প্রদর্শন উপস্থিত দর্শকদের কাছে ছিল বিশেষ পাওনা। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর পথ অনুসরণ করে তরুণ প্রজন্মকে এগিয়ে চলার আহ্বান জানান। দুপুর ১২টায় নেতাজির জন্মলগ্ন ঘোষণা করার পাশাপাশি শিলচর গান্ধীবাগস্থিত নেতাজির অস্থায়ী মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন শহরের বিভিন্ন দল ও সংগঠনের কর্মকর্তারা। বিকেলে স্থানীয় গান্ধী ভবনে নেতাজি বিষয়ক আলোচনা ও প্রদীপ প্রজ্বলন সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ভারতবর্ষের অর্থনীতি এটা প্রচন্ড গতিশীল অবস্থার মধ্যে আছে এবং আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির বিকশিত ভারত 2047-এর যে লক্ষ্য, সেই 2047-এ ভারতবর্ষ একটা অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে যাবে আমরা বিশ্বাস করি। স্থিতিশীলতা একটা দেশকে স্থিতিশীলতা দিতে পারবে না যদি না দেশের যুব প্রজন্ম দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়, জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়। তাই আজকে এই অনুষ্ঠানে আমি উপস্থিত সকল যুব প্রজন্মকে বিশেষ করে নেতাজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশাত্মজ্ঞানে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতি বছর 23শে জানুয়ারিতে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপন করি এবং সেখানে আমরা নেতাজির জীবনাদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে নিজেরা লিপ্ত হই এবং আমাদের নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ হওয়ার চেষ্টা করি। নেতাজি সম্বন্ধে আমরা চিন্তা চর্চা করি, তার অনুপ্রেরণিত হওয়ার চেষ্টা করি। সেই কথাগুলোকে সামনে রেখে যুব প্রজন্মের সামনে আমি কতগুলো কথা বলতে চাইছি, যে কথাগুলো সচরাচর নেতাজি সুভাষচন্দ্র বসুর চর্চা যখন হয় তখন হয় না। যারা গবেষণা করেন তারা হয়তো করে থাকেন। স্বাধীনতা আন্দোলনের আপসহীন বিপ্লবী ধারার সর্বশ্রেষ্ঠ প্রতিনিধি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিবস পালন করল এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস, কিশোর কিশোরী সংগঠন, কমসমলের কাছাড় জেলা কমিটি। এদিন যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কার্যসূচির মাধ্যমে নেতাজির জন্মদিন পালন করা হয়। এ উপলক্ষে সকাল ৮টায় শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে নেতাজি চর্চা সমিতির উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় প্রতিটি সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়াও কমসমলের সদস্যরা মার্চ পাস্ট করে শিলচরের গান্ধীবাগস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে গার্ড অফ অনার প্রদর্শন করে শ্রদ্ধাঞ্জলি জানায়। এছাড়াও নেতাজি মূর্তিতে নেতাজি চর্চা সমিতির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন সম্পাদক সুব্রত চন্দ্রনাথ, সহসভাপতি দীপঙ্কর চন্দ্র, সহসভাপতি সিহাবুদ্দিন আহমেদ, এসইউসিআই দলের পক্ষে জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, এআইডিএসওর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানান স্বাগতা ভট্টাচার্য, এআইডিওয়াইওর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানান শিবু বৈষ্ণব সহ অন্যরা। সংগঠনগুলির উদ্যোগে ধোয়ার বন্ধ
শিলচর আশ্রম রোড, দুধপাতিল, কনকপুর, তারাপুর, স্বামীজি রোড ইত্যাদি স্থানেও নেতাজির প্রতিকৃতি স্থাপন করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিবস। নেতাজি চর্চা সমিতির পক্ষ থেকে আজ 8:30টায় এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আমরা নেতাজির ভাবধারা, নেতাজির দেশপ্রেম এগুলা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে নেতাজি চর্চা সমিতি বৎসব্যাপী উদ্যোগ নিয়েছে এবং এই উদ্যোগের অংশ হিসাবে আজ আমরা এই প্রভাত ফেরির আয়োজন করেছি। আমরা এই প্রভাত ফেরি শেষ করে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করতে তাকে শ্রদ্ধা জানাবো এবং আমাদের মূল উদ্দেশ্য হল নেতাজির ভাবধারাকে আপামর জনসাধারণের পৌঁছে দেওয়া। এদিকে মাটিছড়া চা বাগানের বেরেননগর এলাকায় একটি পরিবার অনুপ্রবেশ করে কৃষি জমি জবরদখল করে গৃহ নির্মাণ করায় তাদের কুশপুতুল দাহ করে চা বাগানের শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল 9টায় উধারবন্দে আয়নাছড়া চা বাগানে 1 ঘন্টারও বেশি বিক্ষোভ কর্মসূচি জারি থাকে। এদিন শ্রমিকদের তরফে কাছাড়ের জেলা কমিশনারকে একটি স্মারকপত্র প্রদান করা হয়। স্মারকপত্রের প্রতিলিপি রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মন্ত্রী কৌশিক রায়, রাজ্যের চিফ সেক্রেটারি, লক্ষ্মীপুরের সিডিসিও, সার্কেল অফিসারকে প্রদান করা হবে। এদিন প্রায় শতাধিক বাগান শ্রমিক বিক্ষোভ কর্মসূচি চলাকালীন প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন, আমাদের মাটি আমাদের প্রাণ, অনুপ্রবেশকারী নিপাত যাক, বাগানের জমি জবরদখল মানছি না, মানব না। তারা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এ ব্যাপারে। পরে মাটিছড়া চা বাগানের শ্রমিকদের সভাপতি তপন তন্তুবাই, সম্পাদক সবির তাঁতি বলেন, মাটিছড়া চা বাগানের বেরেননগর এলাকায় অনুপ্রবেশ করে কয়েক বিঘা কৃষি জমি জবরদখল করে বাঁশ বেতের ঘর নির্মাণ করে বসবাস শুরু করে কিছু মানুষ। পবিত্র কুর্মী, সুমিতা কুর্মী ও রাজীব কুর্মীরা কোথা থেকে এসেছেন তা তারা কেউই জানেন না। কিছুদিন আগে বেরেননগরে পাকা ঘর তৈরি করেন পবিত্র কুর্মীরা, তাই অন্য জায়গা থেকে এসে তাদের বাগানের জমি জবরদখল করা কোনোভাবেই তারা মেনে নিতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন। সেজন্য তারা 7 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। যদি 7 দিনের মধ্যে তাদের দাবি পূরণ করা না হয় তবে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন। নমস্কার, আমি আয়নাছড়া তপন তন্তুবাই, বাগান প্রেসিডেন্ট। আমাদের আজকে এই বাগানে দখল করা জমি, এই জমিনে অন্য জায়গার মানুষ আসে ঢুকেছে। তার জন্য আমরা অনেকবার এটা ম্যানেজার মহোদয়কে বলেছি, এই নিয়ে অনেক চেষ্টা চলছে, কিন্তু এখন পর্যন্ত অনেক আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের আমরা সিদ্ধান্ত নিতে পারি না। তার জন্য আমরা প্রশাসনের কাছেও গিয়েছি, প্রশাসনরাও বলেছে যে কিছু চেষ্টা করব বলে। তাই আমরা চাই আমাদের মাটি আমাদেরকে ছেড়ে যেতে হবে এই বলেই। নমস্কার। মাটিটা কে কে দখল করছে? এটা বেরেননগরের পবিত্র কুর্মী ছেলে। চা বাগান আমাদের শ্রমিকের দখল জমি, বাগানের ভোগ করে খাওয়া জমিন পবিত্র কুর্মী এবং সুমিত্রা কুর্মী দখল করে নিতে চলেছে। যার কারণে আমরা প্রশাসনের কাছে আমরা আবেদন করেছি, প্রশাসন বলে ডিসির কাছে তোমরা আবেদন করো। যার কারণে আমরা বাগানের যত শ্রমিক সমাজ একত্রিত হইয়া আমরা ডিসির কাছে আবেদন করতেছি, যাহাতে আমাদের বাগানের জমিন আমাদের চাহিদা আমাদের থাকতেই হবে, এই বলে আমি প্রতিশ্রুতি করছি। এই আন্দোলন আমরা কখনো কমাবো না, যার কারণে আমরা জোর করেই থাকবো, আমাদের জমিন আমরা নিয়েই ছাড়বো। ডিসির কাছে আমাদের অনুরোধ রইল যাতে আমাদের জমিন আমরা পাতে লাগে। যার কারণে আমরা শ্রমিক সমাজ সব একতা হয়েছি, এই জমিন আমাদেরকে নিতেই হবে এই বলে আমার বক্তব্য এখানে শেষ করব। বৃহস্পতিবার হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপনের পাশাপাশি এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। হাইলাকান্দি জেলা কংগ্রেসের তত্ত্বাবধানে এই সভা অনুষ্ঠিত হয়। এদিন জেলা কংগ্রেস ভবনে জয় বাপু জয় ভীম অভিযান অনুষ্ঠিত হয়। এই সভার মূল উদ্দেশ্য ছিল সংবিধান রক্ষা কার্যসূচি হাতে নেওয়া। সভায় উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড়লস্কর, সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ কুমার দেব, প্রাক্তন জেলা পরিষদ সদস্য কমরুল হক লস্কর প্রমুখ। মানুষ আমরা লিডার অপস্তর কংগ্রেস আমরা জেলা পরিষদ দেখবা 6টা জেলা পরিষদ সমাজিক 3টা ব্লক আমরা দখল করবো। আর সিদ্ধার্থ কমলাক যেভাবে কংগ্রেসকে বিসম্বাদ করালে যে সেটা কথা সেই হিসাবে বিফল হইব। আর যেভাবে কংগ্রেসের উত্থান হয়েছে এইভাবেই উত্থান থাকবো। আর আমার কংগ্রেসও আজকে জয় বাপু জয় ভীম জয় সংবিধানের প্রোগ্রামটা সুস্থ সুন্দরভাবে হয়েছে, যেভাবে মানুষ সারা শব্দ দিচ্ছে। আগামীতে আমরা বুথ লেভেল, মন্ডল লেভেল কংগ্রেসের। এদিকে আয়নাছড়া চা বাগানের প্রায় 350টি পরিবার বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় চরম দুর্ভোগে পড়েছে। বুধবার আয়নাছড়া চা বাগানের শ্রমিক সহ বাগান ম্যানেজার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জানান, পার্বত্য এলাকায় শীতের সময় চিরি নদীর পাথরের জন্য কুয়ারির জল কমে যায়।
তখন পাথর কোয়ারি থেকে পাথর ব্যবসায়ীরা 20-25টি এক্সকেভেটর লাগিয়ে পাথর পাচার করার ফলে চিনি নদীর জল ঘোলা হয়ে যায়। সেই জল পান করতে হয় তাদের। চিনি নদীর জল ছাড়া আয়নাছড়া বাগানে জলের কোনো বিকল্প ব্যবস্থা নেই। এমনকি এক্সকেভেটর দিয়ে চারা গাছের নিচ থেকে পাথর খনন করে নেওয়ার ফলে কয়েকশো বিঘা জমি চিনি নদীর কবলে তলিয়ে গেছে। এ নিয়ে বন বিভাগের ডিএফও এবং লক্ষ্মীপুর রেঞ্জ অফিসে লিখিতভাবে অভিযোগ জানিয়ে কোনো লাভ হয়নি। এলাকার জনগণ সরাসরি জয়পুর বিট অফিসার সচিন রাজকুমারকে দায়ী করেছেন এই অবৈধ কাজে লিপ্ত থাকার জন্য। তারা বলেন, এই অবৈধ কাজে সরাসরি বিট অফিসার মদত দিচ্ছেন পাথর মাফিয়াদের। সেজন্য তারা সংবাদ মাধ্যমের কাছে দাবি জানান যাতে তাদের সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সংবাদ মাধ্যমে প্রতিনিধিরা তুলে ধরেন। আমার নাম তপন তন্তুবাই, আমি আয়নাচড়া বাগান প্রেসিডেন্ট। আপনার অভিযোগটা কি? আমরা অভিযোগ এটাই যে মানে আমরা নদীতে প্রায় এখানে 200-300 ওয়ার্কার মানে জল খায়, আর এই নদীতে অনেক মানে জেসিবি চলায় মানে জলটা দূষিত করে। আর এটা নিয়ে আমাদের বাগান ম্যানেজারও অনেকবার মানে মানুষ নিয়ে দৌড়াদৌড়ি করেছে, লাঠি দিয়ে মারপিট করেছে, কিন্তু তারা এখন পর্যন্ত মানে ওই সেম করতে থাকে আর কোনো ধরনের মানে রেসপন্স দেয় না। আমরা রাজদীপ গোয়ালাকেও এই ব্যাপারে জানাইছি যে আপনারা এখানে কি তাই সরকারি যে জল জীবন মিশনের কিছু নেয়নি? আছে, কিন্তু বর্তমানে আমরা পিএইচই আছে, কিন্তু এটাই জলের কোনো নাই। মানে আগে বোরিং হয়েছিল, কিন্তু বোরিং থাকায়ও মানে আয়রন জল বের হচ্ছে, মানে জলটা খাওয়ার উপযোগী নয় না। আমরা আমাদের বিধায়ককেও বলেছি, বিধায়ককেও বলা হয়েছে যে আমাদের নদী থেকে একটু জলের লাইনটা করে দিলে ভালো হয়, কিন্তু আজ পর্যন্ত হয়নি। কিন্তু আমাদের বাগান ম্যানেজার মানে এইটা নিয়ে আজ প্রায় 5-6 বছর হচ্ছে ওই বাগান ম্যানেজারই মেনটেন করে যাচ্ছে, আর এই জল আমরা বহন করছি, এই নোংরা জলটা। নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিবস উদযাপন এবং সাংবাদিক, লেখক, সমাজচিন্তক পরিতোষ পাল চৌধুরীর নবম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে ইউটিডিসি, আকসা ও বরাক নাগরিক সংসদের উদ্যোগে বৃহস্পতিবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত উঠে আসে। আলোচনার বিষয় ছিল নেতাজির দৃষ্টিভঙ্গি ও স্বাধীনোত্তর ভারত। অনুষ্ঠানে তপজ্যোতি দাস এবং নির্মল মালাকারকে প্রদান করা হয় পরিতোষ পাল চৌধুরী স্মারক সাংবাদিকতা পুরস্কার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউটিডিসি সভাপতি সঞ্জিত দেবনাথ। সভায় এই দাবি উত্থাপিত হয়েছে, মণিপুরের মৈরাঙে আজাদ হিন্দ বাহিনী যেখানে ভারতের পতাকা উত্তোলন করেছিল সেখানকার জাতীয় স্বীকৃতি অবশ্যই নিতে হবে, আর সেখানে একটি জাতীয় উদ্যান তৈরি করতে হবে যাতে তা দেশ বিদেশের সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারে। অন্তর্ধান রহস্য সেটা আজও উদ্ঘাটিত হয়নি। কেন্দ্রে সকল সরকারের আমলেই নেতাজি রহস্য উদ্ঘাটন করার ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা অনিয়া, সদিচ্ছার অভাব। আজকের এই অনুষ্ঠান থেকে আমরা এই জোরালো দাবি উত্থাপন করেছি যে যেখানে আজাদ হিন্দ সরকারের পতাকা উত্তোলন করা হয়েছিল মৈরাঙে, সেই মৈরাঙকে সেটিকে জাতীয় স্বীকৃতি দিতে হবে এবং জাতীয় উদ্যান করতে হবে, ন্যাশনাল পার্ক করতে হবে। এ ব্যাপারে যাতে অবিলম্বে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আজকে আলোচনা থেকে আমরা এই দাবি জানাচ্ছি। ভারতবর্ষের স্বাধীনতার দুটো ধারা প্রবহমান ছিল, একটি অহিংস আর একটি অপরটি সশস্ত্র সংগ্রাম। ভারতের স্বাধীনতা সংগ্রামে একটি কথা ব্যাপক স্বীকৃতি লাভ করেছে যে মহাত্মা গান্ধীর অহিংস সংগ্রামের মাধ্যমে দেশ তার স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু একথা বললে নিশ্চয় অত্যুক্তি হবে না, নেতাজি সুভাষচন্দ্র বসুর সশস্ত্র সংগ্রামের অবিসম্ভাবী ফল হিসাবে অহিংস সংগ্রাম সার্থক হয়েছিল। কিন্তু ইতিহাস বাস্তবকে বারবার আড়াল করার চেষ্টা করছে। আজকে আপনারা জানেন যে আজকে স্বাধীনতার এত বছর পর, 75 বছর অতিক্রান্ত, তারপরেও নেতাজিকে নিয়ে যতটা সম্মান জানানো উচিত কেন্দ্রীয় সরকারকে ততটা দেওয়া হয়নি। যাই হোক, আজকে আমরা মনে করি, বিশ্বাস করি যে কেন্দ্রের বর্তমান সরকার, আমরা এখানে এই ঘটনার সাক্ষী
এখানে জয়শ্রীনাথ সুকুমার দাস রয়েছেন। আমরা ভাগাবাজার ওরিয়েন্টাল হাই স্কুলের নবম শ্রেণীর পড়ুয়া দুদিন থেকে নিখোঁজ। মঙ্গলবার দুপুর 1:30টায় স্কুল থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি ধলাই থানা এলাকার হাওয়াইতাঙ্গের বাসিন্দা নিয়ামুদ্দিন লস্কর ও সুলতানা বেগম লস্করের পুত্র বাহারুল ইসলাম লস্কর। বাহারুল ভাগাবাজার রাজঘাট দ্বিতীয় খণ্ডের ওরিয়েন্টাল হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র। প্রতিদিনের মতোই মঙ্গলবার সকাল 8:30টায় সে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। যথাসময়ে স্কুলে পৌঁছয়। স্কুলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে স্কুল চলার সময় বেলা 1:30টায় পিঠে ব্যাগ নিয়ে স্কুল থেকে বেরিয়ে পড়ে বাহারুল। স্কুলের সামনে 306 নম্বর জাতীয় সড়কে একটি ব্যক্তিগত বাহনে উঠে সে কোথায় চলে যায় সে দৃশ্য বন্দী হয় ক্যামেরায়। স্কুলেরও অনেক অসুবিধা হয়ে যায়, বাচ্চারা একদম মানে মর্মাহত আর কি। এরকম একটা ঘটনা কোনোদিন হয়েছে না, এরকম একটা ঘটনা। তো আমরা প্রশাসনের কাছে এটাই আর্জি জানাই আর যে যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাটারে খুঁজিয়া বাইর করার লাগিয়া। আর যদি কোনো দিকে যদি আত্মগোপন করিয়া থাকে, কোনো ঘরে যদি থাকে এরকম হয়ে যায়, কোনো সময় বাচ্চারা বয়ে পাইয়া লুকাই যায় এরকম, যদি কোনো বন্ধু বান্ধব তার থাকে এরকম, তারে হেল্প করে মনে করিয়া যদি তারে লুকাইয়া রাখে, আমি তার কাছে করজোড়ে আবেদন করি আর বাচ্চাটারে প্লিজ দয়া করিয়া বাইর করিয়া দিলেন। তারা মা বাবা খুব বেশি পরেশান, আমরাও পরেশান। আর কেউ যদি দেখিয়া থাকেন এই বাচ্চাটারে, যখন স্কুলের বাচ্চা, তার তো অনেক ক্ষতি হয়। তো সহযোগিতা করার লাগিয়া কেউ যদি কোনো দিকে তারা দেখেন, তার ফটোটা আমরা সোশ্যাল মিডিয়ায় দিয়া দিছি, সাংবাদিক ভাই সকলের দিয়া দিছি, তবে তারা শেয়ার করছেন। তো যদি এরকম কোনো বাচ্চা দেখা যায় কোনো দিকে, আমরা সহযোগিতা করেন। নাম্বার দেওয়া আছে এই ইয়েতে পাওয়া যাব স্ক্রিনে, আপনারা যোগাযোগ করবা আর যোগাযোগ করিয়া আমরা সহযোগিতা করেন। ওরিয়েন্টাল স্কুল সার্চ করলেই পাইবা আপনারা। ওরিয়েন্টাল স্কুলের পেজেও দেওয়া আছে তার ব্যাপারে ইনফরমেশন, যদি পাওয়া যায় তাহলে আপনারা শেয়ার করবা। নাম্বার দুইটা দেওয়া আছে, একটা ফ্যামিলির নাম্বার দেওয়া আছে আর একটা আমার নিজের স্কুলের নাম্বার দেওয়া আছে। আপনার নাম্বারটা 9508605711, আবার 9508605711। অবশেষে শিলচরের লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অভিযুক্ত ব্যক্তি বিক্রম রায় ও কাছাড় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করলেন। অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হলো কাছাড় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের লাইসেন্স। উদ্দেশ্য প্রণোদিতভাবেই ব্যবসায়িকদের ঠকানোর জন্যই যে সেটা করা হয়েছে তা সহজেই বোঝা যায়। কিছুদিন আগে কাছাড় জেলার কালাইন বাজারে একজন ব্যবসায়ীর দোকানে লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের কাগজ নিয়ে উপস্থিত হয় বিক্রম রায় নামে এক ব্যক্তি। সঙ্গে ছিল একটি ক্যাশ মেমো, যার একদম উপরেই লেখা ছিল ক্যাশ মেমো এবং তার নিচে লেখা ছিল লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্ট। কোনো ধরনের রিনিউ না করে দাঁড়িপাল্লা রিনিউ করা কাগজ ধরিয়ে দিয়ে ব্যবসায়ীর কাছে ধন দাবি করা হয়। আমরা আগের যে পুরোনো মেশিনগুলো থাকে ওগুলা মানে কত প্রভিজন নাই, আর বর্তমান যেগুলো নতুন মেশিন আছে ওগুলা প্রভিজন আছে, ওই মতো আমরা করতেছি। সিটি মেশিন সিটব্যাক দেওয়া হইতেছে, সিটব্যাক করতেছি। আর ইলেকট্রনিক মেশিনগুলো আমরা গ্রাহকে একটাই অনুরোধ করতেছি, তারা যেন টেস্ট ওয়েট থাকে, টেস্ট ওয়েট দেওয়া মানে ওজনটা দেখে নিই ঠিক আছে না। আর যদি কোনো কমপ্লেন পান তাহলে আমাদের অফিসে লিখিতভাবেও কমপ্লেন দিতে পারে। আচ্ছা, আমরা এই ব্যবস্থা নেব। আচ্ছা, কাছাড় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের যে বিরুদ্ধে যে আপনি অ্যাকশনটা নিছেন লাইসেন্স সাসপেনশনে, এটা কবে নেওয়া হয়েছিল? তারিখটা আছে, আমি পরে আমার অর্ডারটা আছে আপনার, রিটেন অর্ডার। আচ্ছা, আর হচ্ছে গিয়ে বিক্রম রায়ের ব্যাপারে কি বলছেন? আমরা বলছি ওরে কাজে নিতে রাখবো না। ও মানে আসলে ওই রিপেয়ারের আন্ডারে কাজ করে, হাজিরা হিসাবে কাজ করে, তো ওকে না নেওয়ার জন্য আপনি বলে দিয়েছেন। আচ্ছা, এটা কি আপনি অনির্দিষ্টকালের জন্য সাসপেনশনটা রেখেছেন? এদিকে চতুর্থবারের মতো মঞ্জু সোম ও অজিত কুমার সোম প্রাইজ মানি গ্রামীণ ভলিবল প্রতিযোগিতা শুরু হলো বৃহস্পতিবার। এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃণাল নাথ, সুরজিৎ সোম, মৃদুল মজুমদার, বক্তারুজ্জামান লস্কর, সুজিত দেব, নাজির বর লস্কর, আয়েশা চৌধুরী, প্রফেসর শাহজাহান আহমেদ লস্কর, মনোজ কুমার দাস। এদিন খেলা পরিচালনা করেন আব্দুল জলিল, বদরুদ্দিন মজুমদার, আখতার হোসেন লস্কর, ইফতিকার আলম, আব্দুল নূর লস্কর প্রমুখ। সুরজিৎ সোম বলেন, এই প্রতিযোগিতা 4 বছর থেকে চলছে তাঁর মা বাবার স্মৃতির উদ্দেশ্যে। আগামীতেও তিনি এই প্রতিযোগিতা চালু রাখবেন বলে আশ্বাস দেন। সমাজের অবহেলিত তাদের সঙ্গে যারা থাকে তাদের কোনো কিছুর অভাব হয় না, তাদের ফান্ডের অভাব হয় না, তাদের সঙ্গে লোকের অভাব হয় না। আপনারা শুধু যে সামাজিক বা সাংস্কৃতিক সঙ্গে নাই, সঙ্গে আপনারা ক্রীড়াতেও আছেন। আজকে এটার পরিচয়, এবং বিভিন্ন সময় আমরা দেখে থাকি যে আপনি বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানে আপনাদের এই সংস্থা কাজ করে থাকে। আমি ধন্যবাদ জানাই আমার পাশে বসা মদর ভাইকে, আমার সামনে বসা মদর ভাইকে, বা সঙ্গে যারা আছেন প্রত্যেককে। আমি অনেককেই চিনি না। আমার সঙ্গে আসছেন সুরজিৎ বাবু, যিনি আজকে এই ট্রফিটি
ট্রফিটি যিনি ডোনেট করেছেন, যার ওনার পিতা অজিত কুমার সোম এবং মাতা মঞ্জু সোমের স্মৃতিতে। আশা করি আজকের এই উদ্বোধনী প্রতিযোগিতা, উদ্বোধনী ম্যাচ সুন্দরভাবে হবে, ভালোভাবে হবে। এখানকার লোকাল জনতা যারা আছে, ক্রীড়ামন্ত্রী দর্শক যারা আছেন, এখান থেকে ওনারা এই খেলার যে মজাটুকু, খেলার আমোদটুকু ওনারা নেবেন। কারণ একটা জিনিস আমি বিশ্বাস করি, ইতিহাস সৃষ্টি করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রথম ভারতীয় মহিলা ফুটবল দলে নির্বাচিত হলেন হাইলাকান্দি জেলার 5 গ্রামের পুষ্পা সাহু। তিনি অসমের একমাত্র খেলোয়াড় হিসেবে ভারতীয় দলে নির্বাচিত হয়েছেন। ইন্দোনেশিয়ার জাকার্তা এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলে এসেছেন পুষ্পা। তিনি বাড়ি ফেরার পর 5 গ্রাম সন্তোষনগর কলোনির ভারতীয় জনতা ক্লাবের সকল সদস্য মিলে বৃহস্পতিবার বিকেল 3টের সময় তার বাড়িতে গিয়ে তাকে উত্তরীয় গামছা ও একটি সম্মানপত্র দিয়ে সম্মান জ্ঞাপন করেন। উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যরা। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ইতিহাসের পাতায় নাম লেখানোয় পুষ্পার জন্য তারা গর্বিত বলে জানান। 5 গ্রাম ইলেকট্রিসিটি বোর্ড সংলগ্ন কপিল শাহ ও তারামণি শাহর দ্বিতীয় কন্যা পুষ্পা সাহু। পুষ্পাকে সবাই অভিনন্দন জানিয়েছেন। তার কৃতিত্বে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় জনতা ক্লাবের সভাপতি ধীমান চক্রবর্তী, সম্পাদক বিজয় দাস, কোষাধ্যক্ষ রিমন দাস, নিখিল দাস, সুরজিৎ দাস, সুমন দাস সহ ক্লাবের সকল সদস্যরা। আজকে দেখা যায় যে প্রত্যেক জনসাধারণ জনপ্রতিনিধি আশায় আপনার যে উত্তরীয় দিয়ে সম্মান জানান, এই সম্মান দেওয়ার কারণটা কি? যে আমি ইন্ডিয়া টিমে সিলেকশন পাইছি আর মা বাবা সাপোর্টে করছে, যেন অত দূর গেছি। ইন্দ্রজিৎ স্যার ওর শঙ্কর স্যার আরও মতলব সবে আইরা যে আমি অত উপরে গেছি, তো তারা আমার আরও উৎসাহ দেওয়ার লাগে যে তারা আমার আইরা। তুমি প্রথম কোথা থেকে খেলাটা শিখছো? একদম গ্রাউন্ড লেভেল? मतलब আমি গ্রাউন্ড 5 গ্রাম গ্রাউন্ড থেকেও শিখছি। ধীরে ধীরে আমি শিক্ষা একাডেমিতে ভর্তি হয়েছি। ওখান থেকে শঙ্কর স্যারে আমার মতলব কিপার প্র্যাকটিস করতে করতে আমি আজকে শিখেছি ইন্দ্রজিৎ স্যারে। বর্তমানে তুমি কি গোলকিপারে আছো? মধ্যে যে খেলি আইছো, এটা কোন জায়গায় খেলছো? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া কোন পার্টির সাথে, মানে কোন দেশের সাথে খেলছো? ইন্দোনেশিয়া, হংকং, জাকার্তা। আর এই খেলা নিয়ে আপনার কি চিন্তা ভাবনা আছে নেক্সট প্রজন্ম? নেক্সট হইলো তারা এমনও আমার আগে কোনো কিছু হয় তো আমার ডাকবো, আর আমি মতলব প্র্যাকটিস চালু রাখতাম। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিবসে শিলচরে অনুষ্ঠিত হল বিশাল শোভাযাত্রা। নেতাজির 129তম জন্মদিবস পালন করল AIDSO। উধারবন্দের আয়নাছড়া চা বাগানে 1 ঘন্টারও বেশি বিক্ষোভ কর্মসূচি। আজকের মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।